দুদিন বাজার তো ভালো হলো, এবারে হয়তো মার্কেট কালকে খুলতে খুলতে, আজকে বৃহস্পতিবার রাতে ভিডিও বানাচ্ছি, কালকে খুলতে খুলতেই হয়তো আবার ডাউন হয়ে যাবে। তো এবার আমরা যুদ্ধ, এটা কি আলটিমেট, যে ট্রাম্প বলেছিল 5 দিনের জন্য পজ, এটা কি শেষ হলো, নাকি নতুন পতনের আবার সামনেই শুরু হলো? আমি একটা যে বলেছি বারবার, যে মার্চের পর থেকে আস্তে আস্তে ভালো সময়, মানে আপ ট্রেন্ডটা শুরু হবে। আমি একদম এটাই বলি, অনেকে আবার বলবেন এপ্রিল লিখেছি মানে, অনেকে আছে যে এপ্রিল লিখেছি মানে এপ্রিলে নতুন অল টাইম হাই এসব বলবেন, বাট আমি কোনো সময় সেটা বলিনি। মার্চের পর থেকে মানে এপ্রিল থেকে কি আবার ভালো সময় শুরু হবে, তারপরে মে জুন জুলাই আগস্ট এগুলোকে ভালো সময়ের দিকে যাবে, কি সত্যি ঠিক হবে কিনা, এটা এপ্রিল থেকে বাজার কি সত্যি ঠিক হবে, এটার উপর ডিসকাস করবো আজকে। আমি আমার পুরো যুদ্ধর যা সিনারিও সামনের দিনে আমার যা মতে মনে হচ্ছে, আমি যেটুকু ম্যাক্রোস বুঝি ছোটো মোটো ভাবে, সেটুকুর ব্যাপারে আমি ডিসকাস করব, যে কিভাবে আমার মনে হচ্ছে যুদ্ধটা আরো এসকালেট হতে পারে বা ডিএসকালেট হতে পারে। তো এইটার উপর পুরোপুরি আমি আমার ভার্ডিক্ট দেবো যে এরপর কেমন কি হতে পারে। পুরোপুরি ম্যাপ নিয়েও বোঝাবো যে এই যে আনেওয়ালে 1-2 দিনে যে 1 মাস পুরনো হবে যুদ্ধটা, ইসরায়েল ইরান ইউএস, এই যুদ্ধটা এখনো অবধি কি কি হয়েছে এটা একটু হালকা ডিসকাস করবো, জাস্ট 2-3 মিনিট আগে পরে। তার আগে জাস্ট দুটো জিনিস বলবো, যে যদি কেউ সব রকম আপডেটস পেতে চান, শুধু এই চ্যানেল না সব জায়গা থেকে, তাহলে নিচে দেওয়া ফ্রি অফ কস্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওটা জয়েন করাটা মাস্ট, সব পেয়ে যাবেন। এটা একটা খুব সুন্দর ভিডিও আছে, আইপিও আসার আগে শেয়ার কিভাবে প্রফিট কিনবেন, বাজার 30% পড়লেও সেই শেয়ার বাড়বে, এরকমও কিছু প্রফিট থাকে। আইপিও পাচ্ছেন না, তার আগেই যদি কিনে রাখি, জাস্ট এটা সার্চ করতে হবে আপনাদের। আমি কমপ্লেন্স হিসেবে বলতে পারছি না মুখে, এটা সার্চ করতে হবে, অনেকে কানেক্টেডও আছেন, এইখানে আপনারা দেখতে পাবেন জিনিসটা, ঠিক আছে? জাস্ট এটা সার্চ করে নেবেন। নেক্সট ইজ, আর যারা ক্লায়েন্ট আছে তাদের জাস্ট ছোট্ট মোটো বলে দিই, বিকজ অনেকে আমাদের ভিডিও দেখেন, আপনারা দেখবেন আজকে রাত 9টার দিকেই অনুশ্রী ম্যাডাম আপনাদের গ্রুপে বা যে চ্যানেলসগুলোতে আপনারা অ্যাডেড আছেন প্রাইভেট, তো ইনভেস্টার্স অনলি গ্রুপে একটা মান্থলি মিটিং কাইন্ড অফ রেখেছে। আর আমি সেটাতে স্পিকার যেগুলো হব, আমরা কিসের উপর ডিসকাস করবো, 29শে মার্চ এই রবিবার 9টা থেকে 10টার মধ্যে অনলাইন মোডেই হবে। এটা অনুশ্রী ম্যাডামের নাম্বার হাইড করা আছে তাই জন্য। ডিসকাশন অন কারেন্ট মার্কেট সিচুয়েশন, গোল্ডের ফিউচার কি, নিফটির ফিউচার কি, আপকামিং এক্সপেকটেশন, ওয়ার আর রিসেশন কবে কি কেমন হতে পারে, এটা নিয়ে ডিটেলসে আরো ডিসকাশন করবো প্রাইভেটলি। এটা ক্লায়েন্টদের জন্য, সবাই একটু চেক করে নেবেন আপনাদের চ্যানেলগুলোতে, টাইম বাইম সব লেখা আছে, এখানেও বলে দিলাম। আচ্ছা চলুন স্ট্রেট অ্যাওয়ে চলে যাই। ট্রাম্প এই সপ্তাহ শুরু হওয়ার প্রথমেই মঙ্গলবার বলেছে কি, আমরা যুদ্ধ জিতে গেছি, ডিক্লেয়ার্স ভিক্টরি, যুদ্ধ শেষ, আমরা জিতে গেছি। ট্রাম্প সবসময় ক্রেডিট স্টিলার, নোবেল প্রাইজ জিততে চায় পিসের জন্য, তো এবার বলছে যে আমি যুদ্ধ জিতে গেছি, মানে একটা তো বড় একটা ম্যানুপুলেটর বলতে পারেন। অ্যান্ড ক্লেম দ্যাট ইরান অফার্স আ প্রাইজ ইন টক্স, ইরান হ্যাজ ডিনাইড হ্যাভিং দ্য টক্স, মানে ইরান নাকি প্রাইজ দেবে এই যে কথাবার্তা হয়েছে এটার জন্য, অ্যান্ড ইরান সেটাকে ডিনাই করেছে যে আমাদের এরকম কোনো কথাবার্তা হয়নি। উল্টে কি হয়েছে, ট্রাম্পের তো একটা স্বভাব আছে, উল্টে তেহরান বা ইরানের যে ক্যাপিটাল আছে তেহরান ডিসমিসেস ট্রাম্পস আলটিমেটাম অ্যাজ মার্কেট ম্যানিপুলেশন, যে এটা তো দূরের কথা, উল্টে ট্রাম্প মার্কেট ম্যানিপুলেট করছে। তেলে আমরা জানি কি, তেলে হয়তো ট্রাম্প বা ট্রাম্পের কোনো একটা ক্লোজ ওয়ান্স বা কোনো মিলিয়নার যে কেউ আছে ক্লোজ ওয়ান্স, এই ডিসিশনটা দেওয়ার আগে যে যুদ্ধ 5 দিন স্টপ, তার 15 মিনিট আগে, ঠিক 15 মিনিট আগে তেলে শর্ট পজিশন বানিয়েছিল, যে তেল তাহলে পড়বে, এটা নিউজটা আসলে। অ্যান্ড ওটার জন্য এখন ইনসাইডার ট্রেডিং এর জন্য ট্রাম্প ফাঁসলেও ফাঁসতে পারে, আমি জানি না অত বড় ব্যক্তি ফাঁসবে কিনা, বাট এটা পুরোপুরি ক্লিয়ার যে ট্রাম্প মার্কেট ম্যানিপুলেট এই জিনিসটা করেছে নিজের মতো। অ্যান্ড ইরান এই কথাটাকে পুরোপুরি ডিনাই করেছে যে ট্রাম্পের সাথে তেমনি কোনো কথাই হয়নি। বাট এটা একটা জিনিস যে পাকিস্তানের থ্রুতে ইউনাইটেড স্টেটস বলেছে যে ইরানকে একটা প্ল্যান, এই মিডল ইস্ট যুদ্ধটাকে বন্ধ করার জন্য ইরানকে একটা প্ল্যান, একটা 15 পয়েন্টের প্ল্যান তৈরি করে দেওয়া হয়েছে, ভায়া পাকিস্তান পাঠানো হয়েছে। পাকিস্তান দুটোর ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করছে, যে ইউএস কি বলতে চাইছে অ্যান্ড ইরান কি বলতে চাইছে, দুজনের কথা সেটা ইরান মানেনি। অ্যান্ড যে পয়েন্টসগুলো দিয়েছে, আমরা ডিটেলসে যাচ্ছি না, সেই পয়েন্টগুলো মানা উচিত না। আমি যদি ইরানের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার কেউ হতাম, তাহলে আমরাও মানতাম না, বিকজ ইউএস এর উপর কখনো ভরসা করা যায় না, রাইট? তো আমরা মোটামুটি তার জন্য কি হয়েছে, তার জন্য তেলের দাম হু হু করে এখান থেকে পড়ে গেছে। অ্যান্ড ট্রাম্প এখানেই হয়তো অনেক মিলিয়ন ডলার্স পয়সা নিজে থেকে ট্রেড করে বানিয়ে নিয়েছে। তেলের দাম কমার আর একটাও রিজন আছে, চার্টে আমরা পরে আসছি। তেলের দাম কমার আর একটাও রিজন আছে, সেটা হচ্ছে ইউএস এর এপিআই উইকলি, প্রত্যেকবার উইকলি আসে ক্রুডের স্টক, যে কতটা
ক্রুড অয়েল বা তেল বেঁচে আছে ইউএসএতে। তো এখানে ফোরকাস্ট হওয়ার কথা ছিল অ্যাপ্রক্সিমেটলি 1 পয়েন্ট সামথিং, মানে ফোরকাস্ট হওয়ার কথা ছিল প্রিভিয়াসলি 6.6 মিলিয়ন ব্যারেল ছিল। অ্যান্ড এটা ফোরকাস্ট যেটা হওয়া উচিত ছিল অ্যাকচুয়াল বেশি এসছে, 2.30 এসছে। ফোরকাস্ট 1 মিলিয়ন ব্যারেলের কাছে আসা উচিত ছিল, বেশি এসছে, মানে ইউএস এর কাছে তেল আছে। মানে ডিমান্ড কি হয়ে গেল, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের খেলা। ডিমান্ড নেই, সাপ্লাই হয়তো আছে, ডিমান্ড নেই। যেহেতু ডিমান্ড নেই, ক্রুডের দাম এখান থেকে হু হু করে পড়তেই হবে। অ্যান্ড প্লাস নিউজের জন্য এখান থেকে পড়েছে, দুবার পড়েছে। একটা হচ্ছে এখানে অ্যাপ্রক্সিমেটলি এই যে এখানটা পড়েছে, এটা হচ্ছে আপনার ডিমান্ডের জন্য, এটা হচ্ছে নিউজের জন্য। হু হু করে পড়ে গেছে অ্যাপ্রক্স 10-20%। একটা গো 10-15 মিনিটের মধ্যে ক্রুড পড়ে গেছে। তো ওই জন্য বলবি বারবার নিউজ বেস ট্রেডিং করবে না, যে নিউজের জন্য ক্রুড কিনে নিলাম। ক্রুড যদিও অনেক লটে কিনতে হয়, তো যারা যারা কিনেছেন হুট করে লসে চলে গেছেন, যে 110 ছুঁয়ে গেলে এখান থেকে আবার বাড়তে পারে, ওরকম করে লাভ নেই, রাইট? এবারে যুদ্ধটাই 1 মাস ধরে যুদ্ধটা কোন দিকে এগিয়েছে আমরা একবার ডিসকাস করি। ফার্স্টে ইরান, আর এটা হচ্ছে ইউএই, বুর্জ খালিফা বাগের এখানে আছে, ওমান, ইউএই, কাতার, এরা এখান থেকে বোমবারি শুরু করেছে দুজন দুজনকে। এরা এখান থেকে দুজন দুজনকে শুরু করেছে, ঠিক আছে? এটা স্টপ করার জন্য ইরান কি মাস্টার স্ট্রোক খেললো, এটা স্টপ করার জন্য ইরান একটাই মাস্টার স্ট্রোক খেলেছে, যে আমাদের যে তেলের জিনিসটা আছে, তেলই তো সব চালাচ্ছে পুরো পৃথিবী। তো এই তেলের এই জায়গাটাকে বলা স্ট্রেট অফ হরমুজ, সবাই তো জানেন এখন, আগে হয়তো যুদ্ধের আগে জানতেন না, এখন সবাই জানেন। এই স্ট্রেট অফ হরমুজে যত যুদ্ধ জাহাজ, সরি তেলের জাহাজ আছে সবাইকে বন্ধ করে দিয়েছে, এখানে স্টপ। এটা আমাদের জলের জায়গা, আমরা এখানে ডিসিশন নিতে পারি কি হবে না হবে, যেটা ভ্যালিড। এখানে স্টপ করে দিয়েছে, আর এখান থেকে কেউ বেরোবে না আমাদের পারমিশন ছাড়া, বেরোলেই মেরে দেবো বা মিসাইল ছেড়ে দেবো জাহাজের উপর। এখানে কি করলো ট্রাম্প, তখন রেগে গিয়ে বলল এত পাওয়ার চলে এসছে, আমিও পাওয়ার দেখি। ইউএস এর যে আব্রাহাম লিঙ্কন, যে ওদের যুদ্ধ জাহাজ আছে, সেইটাকে এখানে এদেরকে ছাড়ানোর জন্য পাঠিয়েছে। প্রথমবার পাঠিয়েছে, এরা মিসাইল ফেলে দিয়েছে। পরের বার আবার পাঠিয়েছে, আবার মিসাইল ফেলে দিয়েছে, অনেক ইউএস নেভিকে মেরেও দিয়েছে। তো বাধ্য হয়ে ট্রাম্পকে সরে যেতে হয়েছে, সরে যেতে হয়েছে। এটা দিয়ে কিছু হলো না আলটিমেটলি, রাইট? তো স্টেট অফ হরমুজ বন্ধ। তারপরে যেখানে যেখানে তেল, ইন্ডিয়া, চায়না, যেখানে যেখানে তেল যায় এখান থেকে, কিছু কিছু মিডল ইস্ট কান্ট্রি, ইসরায়েল, তারপরে আপনার ইউএস, এদের জন্য তেল বন্ধ রেখে ইন্ডিয়া, চায়না, এদের জন্য সব তেল আস্তে আস্তে ছাড়া শুরু করে দিয়েছে। শুরু করে এরা এখন আমরা দেখছি যে এক একটা ছাড়ার জন্য, জাহাজ ছাড়ার জন্য $2 মিলিয়ন করে এরা নিচ্ছে। অন্য অন্য কান্ট্রিতে, ইউএস ছাড়া, ইসরায়েল এদের ছাড়া $2 মিলিয়ন করে এরা পার জাহাজ, তেলের জাহাজকে চার্জ করছে পুরোপুরি এখান থেকে বেরোনোর জন্য। বড়লোক হচ্ছে কি ইরান, এখান থেকে বড়লোক হচ্ছে। আর প্রত্যেকবার যুদ্ধের জন্য, প্রত্যেকবার যেটা হয়েছে প্যানিক সিচুয়েশনের জন্য, প্রত্যেকবার ক্রুড অয়েল আপ হয়েছে, বিকজ তেল পাস হচ্ছে না এখান থেকে, ক্রাইসিস আস্তে আস্তে দেখা দিচ্ছে। লাস্ট অবধি ট্রাম্প একটা সময় ফ্রান্স, জার্মানি, নেটো নেশনস সবার থেকে হেল্প চাইলো, বাট হেল্প তখন পেল না, যে সবাই ডিনাই করলে হেল্প করতে, বিকজ উনি এতটাই মানে কি বলবো, মানে ফ্রিকেল মাইন্ডেড, তাই জন্য কেউ হেল্প করতে চায়নি। ক্রুড অয়েল আরো ম্যাক্সিমাম বাড়িয়ে দিয়েছে। যখন ভাবছে আর করার দরকার নেই, হেল্প নেই, এখন আমাকে ভাবতে হবে, এখন আমাকে আরো ডিস্ট্রাকশন করার জন্য আনতে হবে, আই নিড টাইম, যেটুকু ছিল আমার মিসাইল শেষ হয়ে গেছে, আই নিড টাইম, আমাকে আনতে হবে। তখন 5 দিনের পজ করেছে, যেটা ভাবার জন্য বা মিসাইল আরো জোগাড় করার জন্য, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো যুদ্ধ এখন শেষ হয়নি, যুদ্ধ এখন শেষ হবেও না, অল্প পজ লাগিয়েছিল। এবার কি হতে পারে এই জিনিসটা আমরা ডিসকাস করবো, ঠিক আছে? কি হতে পারে এই জিনিসটা আমরা ডিসকাস করবো। তাহলে সামনে কি মার্কেট এখন এখান থেকে পড়ে পড়ে গিয়ে 20,000, 18,000, 16,000, 15,000, 10,000 চলে আসবে? এই জিনিসটা আমার মতে আমি ডিসকাস করবো, তারপরে নিফটির চার্টে আমি লাস্টে যাবো কোয়েশ্চেনগুলো নেওয়ার আগে। তো এখানে কি করেছে মার্চের লাস্ট উইকে, এটা মার্চের লাস্ট উইক চলছে, মার্চের লাস্ট উইকে 5 দিনের সিজফায়ার ঘোষণা করেছে ট্রাম্প। আমার মতে কি হতে পারে, এটা এরকম করে হয় না, যে এক্সপেকটেশন এরকম থাকে না, যে যুদ্ধটা এসকালেট হলে শুরু হলো, আবার এখানে মনে হলো স্টপ,
অ্যান্ড এখানে সবাই বাইং করতে শুরু করলো। স্টক মার্কেট আপনি দেখতে পাচ্ছেন মার্কেটই তো ম্যানিপুলেট করছে আলটিমেটলি, ওরা তো বড়লোক হয়ে যাচ্ছে না ম্যানিপুলেট করে। তো এইখানে সবাই যখন কিনতে শুরু করে দিয়েছে এদেরকে ট্র্যাপ করার জন্য এখানে আর একবার যুদ্ধ কিছু না কিছুভাবে চালু হতে বাধ্য। অ্যান্ড সেটা হয়তো মিসাইলের থ্রুতে হোক না হোক, মিসাইলটা হয়তো ল্যান্ডে না ফেলে কোনো যুদ্ধ জাহাজেই ধরুন ফেলে দিল, আরও প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করার জন্য। যদি এখান থেকে বেশি ডাউন সাইডে আমি মার্কেটকে দেখি না, ডাউন সাইড দেখি বাট বেশি ডাউন সাইডে আমি দেখি না, তলায় খুব ক্রুশাল একটা সাপোর্ট রয়েছে। বাট এখান থেকে আমি একটা দেখি লাস্ট একটা ওয়ার্নিং। কেন ওয়ার্নিং? বিকজ এখান থেকে যদি যুদ্ধ আবার এসক্যালেট হয়, তো মার্কেট একবার ডাউন গেছে, এখান থেকে পরে আপ গেছে অল্প, আবার যদি এখানে ডাউন যায় এইটুকুই, তাহলে লোকের পরের বার যদি যুদ্ধ আবার স্টপ হয়, আনে বলে 3-4 মাস 5 মাসের জন্য হোয়াট এভার, কন্টিনিউ যুদ্ধটা চলতে পারে না কখনো, কিছু যদি সিজফায়ার হয়, তাহলে পরে এবার লোকে কিনতে ভয়ই পাবে, কিনবেই না লোকে। অ্যান্ড বড় বড় যারা নেতা মন্ত্রী যারা আছে, যারা পৃথিবী চালায়, তারা এটা চায় যে আপনারা সবসময় কনফিউজ স্টেটে থাকুক, সত্যি কি এবার যুদ্ধ চালু হয়েছে বা বন্ধ হয়েছে। বিকজ আগের বারও তো বন্ধের নাম করে আবার ডাউন হওয়া শুরু হয়েছে। কালকেই দেখবেন মার্কেট হয়তো, বৃহস্পতিবার রাতেটা, শুক্রবার মার্কেটকে হয়তো 1.5 থেকে 2%, আমি জানি না, 1.5 থেকে 2% ডাউনে দেখতে পারি, এটা আমার মতে নিফটিতে, রাইট? তো সেই ক্ষেত্রে একটা কনফিউশন কালকে ক্রিয়েট করে দিল, সামনের সপ্তাহে কনফিউশন ক্রিয়েট করে দিল, এপ্রিল পুরো মিড এপ্রিল ক্রিয়েট করে দিল। তারপরে ধরুন যুদ্ধ ধরুন স্টপ করলো, আমি সব এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? ট্রাম্পের সাথে পার্সোনালি থোড়ি কথা হয় আমার, আমি এক্সাম্পল দিচ্ছি। ধরুন মিড এপ্রিল অব্দি এটাই হলো, মাঝখানে একটা বোমবারি করে দিল কোনো একটা যুদ্ধ, কোনো একটা তেলের জাহাজে, তো তারপরে স্টপ করলো, তখন আপনি কনফিউজ থাকবেন আবার যদি হয়, বাট তখন ওটা হয়তো ফাইনালি স্টপ হবে কিছু মাসের জন্য। অ্যান্ড তারপরে হয়তো মার্কেটটা রিকভার যেটা করবে, আস্তে আস্তে স্লো অ্যান্ড স্টেডি রিকভার, জুন জুলাই অব্দি রিকভার করে যাবে। এপ্রিল থেকেই হলো, আমি এপ্রিল মানে কি 1 এপ্রিল 2 এপ্রিলে বলছি, বোকা বোকার কথা হয়ে যায় জিনিসটা। এপ্রিল মানে তো 30 এপ্রিল অব্দি টাইম আছে, বাট এপ্রিল থেকে আপডেট হওয়ার কথা আমার মতে মনে হচ্ছে। মার্চ অব্দি ম্যাক্স পেন, ম্যাক্স যেটুকুনি পেন সেটা মার্চ অব্দি ম্যাক্সিমাম, এটা আমি দেখি। এপ্রিল লাস্ট হয়তো আপ ডাউন 50% পেন নিয়ে আমি তারপরে হয়তো আপট্রেন্ড আস্তে আস্তে ভালোর দিকে দেখছি মার্কেটকে, যেটুকু মার্কেটের ম্যাক্রোজ আমি জানি, যেটুকু এক্সপিরিয়েন্স আমি আগে করেছি। এত বড় যুদ্ধ আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি আমার 11 বছরের স্টক মার্কেট কেরিয়ারে, কিন্তু এটা আমার মতে মনে হচ্ছে। আমি রিসার্চ করি, নর্মাল একটা অ্যানালিস্ট, আমি ভুলও হতে পারি, প্রত্যেকবার ঠিক হওয়ার মানে পসিবিলিটি থাকে না, খুব কম, এতদিন হয়েছি, ভুল হতে পারি। আমি চাই একবার না একবার আমি ভুল হই, নাহলে লোকের ওভার কনফিডেন্স চলে আসে আমার রিসার্চে। কিন্তু এটা আমার মতো মনে হচ্ছে। এবার নিফটির উপর কি এফেক্ট হতে পারে জিনিসটা ভালো করে দেখবেন। যদিও আজকের দিনে মানে বৃহস্পতিবারের দিকে, কালকে অন্য ডেট থাকবে, 94 রুপিস, 94.128 যখন ভিডিও বানাচ্ছি সেই হিসেবে এখন দাম চলছে, রুপি 95 এর কাছাকাছি টাচ করবে করছে। অ্যান্ড রুপি হয়তো 95 টাচ করেও যাবে কিছুদিনে, হয়তো কালকেই করে গেল, বা পরের সপ্তাহে করে গেল, বা এই পরের মাসে করে গেল, এপ্রিলে 95 টাচ করতে বাধ্য, সবাই জানে এটা। তো রুপি যতটা ডেপ্রিসিয়েট হবে, এফআইআই তে বাজে, ডলারে কনভার্ট করার সময় বাজে, কনভার্সন চার্জ লাগবে, তাই জন্য এফআইআই সেলিংটাও বজায় থাকে। অ্যান্ড এটা যে বেড়েছিল না, এটা দেখে ট্র্যাপ মনে হচ্ছে একটা হালকা। তো এখান থেকে হয়তো পরের দিন 2% মতো যেখান থেকে বেড়েছিল সেখানে হয়তো এন্ড হলো অ্যাপ্রক্সিমেটলি, হতে পারে 23,800 23,700, সরি 22,800 22,700, 22,800 কাছে ধরি আমি। এখান থেকে 2% আগের দিন বেড়েছিল 1.72, এই 1.72 থেকে 2% পরের দিন এই ক্যান্ডেলটাকে খেয়ে নিলে পরের দিন, আমি এটা ধরুন এক্সপেক্ট করছি। তারপরে হয়তো আবার আপ ডাউন সাইডওয়েজ গেল কোনো মেজর নিউজ আসলে, তারপরে ধরুন একটু এরকম গিয়ে আবার একটা বাজে নিউজ আসলো, ধরুন যেটা বলছি জলে কিছু যুদ্ধ হয়ে গেল, বিকজ এখন জলের উপরই সব ফোকাস, তো ফোকাস তো ওখানেই যেতে হবে। তারপরে যখন যুদ্ধটা স্টপ হয়ে যাবে তখন না কেউ কেনার হিম্মত পাবে না, যে প্রত্যেকবার তো এরকম হয়েছে, তখনই হয়তো আলটিমেটলি আস্তে 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 আস্তে, এমন না যে পুরো পরিমাণ বেড়ে যাবে, এই গেল আবার ব্যাড নিউজে অল্প পড়লো, আবার গুড নিউজে বাড়লো, আবার ব্যাড নিউজ অল্প পড়লো, এই করে 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 জিনিসটাকে এর ওপরে নিয়ে চলে গেল। বাকি তো অ্যানালিস্ট এর উপরে কত কি আমরা যেতে পারি সেটা তো অ্যানালিস্ট জানেনি, সেটার জন্য বারবার একই ভিডিওতে প্রত্যেক ভিডিওতে বলা উচিত না, আলাদা ভিডিও আছে ওটা দেখে নেবেন। তো এরকম করে জিনিসটা একটা স্ট্যান্ড আউট হতে পারে, আমি যেটুকুতে বুঝতে পারছি, আই ক্যান বি রং, কোনো ব্যাপার না, আমি যেটুকু বুঝতে পারি, এটা আমার ওপিনিয়ন। আপনাদের ওপিনিয়নে কি হতে পারে নিচে কমেন্ট বক্সে জানান, যে আনেওয়ালে
5-6 মাসের মধ্যে মার্কেট কি নতুন অল টাইম হাই বা 27,000 28,000 দেখবো, নাকি এখান থেকে যুদ্ধটা কন্টিনিউ হয়ে 6 মাসের মধ্যে 17,000 18,000 15,000-এর কাছে দেখবো? আপনারা আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সটা খোলা আছে, আমি সবার ওপিনিয়নটা দেখার চেষ্টা করি যে কি আছে না আছে। আমাকে ক্রিটিসাইজ করে লাভ নেই, আপনি আপনার ওপিনিয়নটা বলুন, সেটাতে আমি খুশি। আমাকে ক্রিটিসাইজ করবেন না, নিচে আপনার ওপিনিয়নটা বলুন অ্যান্ড উইথ লজিক, তাহলে আমি বুঝবো যে আপনি আমার মতো ম্যাক্রোস বুঝে আপনার একটা আলাদা ওপিনিয়ন হতেই পারে, রাইট? ওকে, তো আই থিঙ্ক পুরোপুরি আমরা বুঝিয়ে দিলাম যে আমাদের মতে কি হয়েছে না হয়েছে। এর উপর যদি আরো কোনো টপিক চাই, রিসেশনের উপর টপিক চাই, বা অন্য কোনো কিছু বুঝতে চান যুদ্ধ রিলেটেড, ইউএস মার্কেট রিলেটেড, নিচে কমেন্ট করবেন, বা স্টক রিলেটেড বা মিউচুয়াল ফান্ড রিলেটেড, তো সেটার কমেন্ট বক্সে রিপ্লাই প্রত্যেকটা ভিডিওতে 6 থেকে 7টা কমেন্ট মিনিমাম আমি নিয়ে নিই, আপনারটাও নিয়ে নেবো, নিচে কমেন্ট করতে পারেন, প্রত্যেক ভিডিওতে আমি নিয়ে নিই। একটা ভিডিওতে অ্যান্সার না পেলে নেক্সট ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন। তো আমি কমেন্টের দিকে যাচ্ছি এবারে। সুদীপ মন্ডল আমাদের কাইন্ড, থ্যাংক ইউ কমেন্ট পড়ার জন্য, থ্যাংকস আ লট। টোটাল ইন্ডিয়ান মার্কেট ডাউন ডে বাই ডে, ওয়াই ইন্ডিয়া ভিক্স ইজ গোয়িং আপ? টেল মি। ক্রিপ্টোটা অ্যাকচুয়ালি বলা যায় না এখানে, ক্রিপ্টোর ব্যাপারে ফোন করলে পার্সোনালি ফোন করতে পারেন, ডিসকাস করব, অসুবিধা নেই। কিন্তু যেহেতু সরকারের আন্ডারে নেই তো অনেক রেস্ট্রিকশনস থাকে, আর আমাদের লাইসেন্সটা সব সরকারের আন্ডারে। আচ্ছা, ইন্ডিয়া ভিক্স যত মার্কেট ডাউন হবে তত আপই হয়, বিকজ যত মানুষের ভোলাটিলিটি বাড়বে বা মানুষের ভয় ফিয়ার বাড়বে, এটা কিন্তু ইন্ডিয়া ভিক্স আপই হয়। করোনার সময় যেমন ইন্ডিয়া ভিক্স হু করে আপ হয়ে 66-67-এর কাছে চলে গেছে, ইফ আই এম নট রং। তো মার্কেট এটা মাথায় ইনভার্সলি প্রপোর্শনাল, মার্কেট যদি পড়ে ভয় ক্রিয়েট হয় মানুষের, ইন্ডিয়া ভিক্স বাড়ে, মার্কেট যদি বাড়ে ইন্ডিয়া ভিক্স কমে। তো ইন্ডিয়া ভিক্স ঠিকঠাকই করছে, মার্কেট যদি কমছে ইন্ডিয়া ভিক্স বাড়ছে, ঠিকই করছে। উল্টোটা হয় কিন্তু, যেখান থেকে স্টাডি করেছেন এটাকে যে একইভাবে এগোয়, সেটা ভুল স্টাডি করেছেন, তাকে দেখা বন্ধ করে দিন। আচ্ছা, নেক্সট একজন আছে যে রাজভাই, আমি এজেন্টের মাধ্যমে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ড গ্রোথ মিউচুয়াল ফান্ড করেছিলাম, বর্তমান এজেন্ট কোনো কাজ করছে না, এখন কি করা উচিত? একটু সাহায্য করলে ভালো হয়, ধন্যবাদ, ভালো থাকবেন। আমি বলবো পয়সা তাকেই দিন যে খাটে, নাহলে দেবেন না। পয়সা দিন, বাট পয়সা দেওয়ার পেছনে তো খাটতে হবে তাকে। যেমনি ব্যাংক বা নর্মাল এজেন্ট যারা খাটছে না সেই সেম জিনিসটাই নেবে। ধরুন আমাদের কাছে আমরা খাটি, এই যে আমরা ধরুন এই গুগল পে, এইটুকু নয় কেউ করে না, আমি দেখি তো এইটুকু নিয়ে কেউ করে না, যে আপনাদের যে হসলা চাই বা মার্কেট কোন দিকে যাবে এইটুকুও তো দরকার, এটুকুও কেউ 2-3 মাস অন্তর করে না, বা ফোন করলে গাইডেন্স এগুলো পড়ে না। যে গাইডেন্স দিচ্ছে তার কাছে সে 1%টা দিন, সে আপনার জন্য যে খাটছে ভেবে তাকে দিন। উল্টো পাল্টা ব্যাংক ফ্যাংক সামনের দিক দিয়ে ফোন আসে না, গাইডেন্স পান না, দিয়ে আমার মতে লাভ নেই। সেম একেও 1% দিচ্ছেন, তাকেও 1% দিচ্ছেন, তো 1%টা কাজে লাগান আপনিও, কেন ভুলভাল লোককে দেব? মাথায় রেখে জিনিসটা, রেগুলার ফান্ডে থাকলে চেঞ্জ করে নেওয়া যায়, পারলে চেঞ্জও করতে পারেন। যে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে আপনার ভালো লাগে, যদি কেউ আমাকে অ্যাডভাইজার বানাতে চান, এটা আমাদের পার্সোনাল নাম্বার বলে দিই, 7003684863। অ্যাটলিস্ট সবার থেকে বেটার আমরা, অ্যান্ড সব দিকে নলেজটা পাবেন, অ্যান্ড পোর্টফোলিও 1-2 বছরে কিছু করে দিতে পারবো না, 10 বছর টাইম দিলে আমরা বাড়ানোর চেষ্টা করবো সবার থেকে বেস্ট। অ্যান্ড টাকাটা একবার যখন বেড়ে যাবে তখন আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট আছে। আমি সবার সাথে, কেউ যদি আমার কাছে 1 কোটি টাকা বা 50 লাখ নিয়ে আসে, আমি শুধু মিউচুয়াল ফান্ডের কথা এখন বলি না, হ্যাঁ 2-4 হাজার টাকা 5,000 টাকা এসআইপি করবে তাদের জন্য ঠিক আছে, কিন্তু শুধু এই মিউচুয়াল ফান্ডস তো না, আপনার ফিক্সড ইনকাম মান্থলি দরকার, আপনি বন্ডসে ইনভেস্ট করুন। আপনার ক্যাপিটাল প্রোটেকশন নিয়ে আপনি মার্কেটে নিফটিতে বা গোল্ডে লাগাবেন, ডেবেঞ্চার্সে ইনভেস্ট করুন, বাড়লে শুধু বাড়বে, কমলে কমবে না। আপনার 1 কোটিতে আফটার ট্যাক্স ফ্রি 18% ফিক্স দরকার, ডেট ক্যাট টু এআইএফ ইনভেস্ট করুন। সবার কাছে থাকবেই না, নলেজই নেই, থাকবে কি করে ওয়েস্ট বেঙ্গলে, আমাদের কাছে পারবেই না কেউ। ডেট পিএমএস ইনভেস্ট করুন 50 লাখ টাকায়, মিক্সচার অফ বন্ডস, সেফ সিকিউর বন্ডস। ডেট পিএমএস কোম্পানিতে দিয়ে দিন, ডেট পিএমএস 50 লাখে 45-50 হাজার টাকা মাসে নিন। 45-50 মানে ভ্যারি করে, পিএমএস টু পিএমএস ভ্যারি করে। পিএমএস ইনভেস্ট করুন। আপনি ইন্টারন্যাশনাল যেতে চান, ইউএসএ না লেগে সব ডাইভার্সিফাই করে ইন্টারন্যাশনাল অ্যান্ড গিফট সিটি ফান্ডে ইনভেস্ট করুন। আপনি স্টকসে সুইং করতে চান বা লং টার্ম মাল্টিব্যাগার যে হয় না, টাইটেনের মতো শেয়ার কিনতে চাই, রাকেশ ঝুনঝুনওয়ালা তো 3 টাকায় টাইটেন লিস্টেড অবস্থায় কেনেনি, আগে থেকে আনলিস্টেড অবস্থায় কিনেছে 3 টাকায়, ওই লিস্টেড হতে হতেই 200 গুণ হয়ে গেছে। সেই সেম স্টকটাই তো লিস্ট হবে, তখন কি সেটা ভালো স্টক আর তার আগে বাজে? আগে থেকে ভালো কিনে নিন।
আনলিস্টেড শেয়ার বা প্রি আইপিও, আইপিও আসার আগেই কনফার্মেশন নিয়ে প্রি আইপিও শেয়ার কিনে নিন। এখানেও রিসার্চ লাগে ভালো, না ডুবে যেতে পারে। ইচ অ্যান্ড এভরিথিং আমরা কাজ করি, অনেক কিছু। আপনার নতুন নতুন একদম ছোট ছোট কোম্পানি যেগুলো আসছে সেগুলোতে প্রফিট অনেকটা বেশি হয়, লসও হয় বাট প্রফিট অনেকটা বেশি হয়। আপনি ভেঞ্চার ক্যাপিটাল ভিসি ফান্ডে ইনভেস্ট করুন, ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফান্ডে ইনভেস্ট করুন, ছোট ছোট আর্লি সিড রাউন্ডে যেগুলো হয়। ইচ অ্যান্ড এভরিথিং আমরা স্টাডি করতে থাকি, সব কিছু আমাদের কাছে আছে। জাস্ট একবার আসতে হবে বা ফোন করতে পারেন। শুধু মিউচুয়াল ফান্ড করে এখন আপনি এগোতে কখনো পারবেন না। 2-4 লাখ টাকা 5 লাখ অব্দি ঠিক আছে, তারপরে দরকার পড়বে আস্তে আস্তে সবকিছু। মানে ডাইভার্সিফাই করুন, মানে আনলিস্টেড পিআইপি এক একটা শেয়ার আমাদের রিসার্চ, আমি যে বললাম না ওখানে সার্চ করে দেখবেন। এই মার্কেট পড়েছে, এই পড়া সত্ত্বেও 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে। সেরকম রিসার্চ অলরেডি রেডিও আছে আমাদের কাছে। আমি তো বলবো সবাইকে অ্যাটলিস্ট 5 লাখ টাকা করে ঠিক রিসার্চ গাইডেন্স নিয়ে কিনুন। অ্যান্ড র্যান্ডম কিনবেন না, কেনার পর যখন বেচাটাও যেন আমাদেরই দায়িত্ব থাকে, আমরা যে বলে দেবো কখন বেচতে হবে। না বেচলে তো প্রফিট দেখে টাটা মোটরসের মতো আবার লসে ঢুকে যাবে। এক্সিট পয়েন্টটা ঠিকঠাক করে রিসার্চটাও সেটাও পেতে হবে, বিকজ এক্সিট থেকেই প্রফিট হয়, এন্ট্রি থেকে হয় না। আচ্ছা, একজন কমেন্ট করেছে যারা সেবি রেজিস্টার্ড নয় তাদের কাছে এমএফ করা কি ঠিক হবে? একদমই না। এমএফ এর জন্য, শুধু এমএফ এর জন্য এমফি রেজিস্ট্রেশন লাগে। আর এগুলো সব যেগুলো বললাম স্টক ফক বাগেরা, এগুলোর জন্য সেবি রেজিস্ট্রেশন লাগে। তো অ্যাটলিস্ট শুধু এমএফ, নর্মাল যে পাড়ায় ঘুরে বেড়ায় এজেন্ট যাদের কাছে অত নলেজ থাকে না, অ্যাটলিস্ট এমফি যেন রেজিস্ট্রেশন থাকে। যেমনি এখানে আপনি যদি সার্চ করেন, আপনি যদি এখানে গিয়ে সবার কাছে এখন এ আছে, আপনি যদি এখানে সার্চ করেন ARN আমাদের 300613, রাজদা দেখাও দেখি। লোড হবে, রাজ কর্মকার ওয়েবসাইটেই চলে আসবে, লাইসেন্স নাম্বার দিয়ে চলে আসবে, এরকম থাকতে হবে। আর বাকি সব প্রোডাক্টের জন্য সেবি রেজিস্ট্রেশন মাস্ট থাকবেন, তাদের থেকে করবেন, বিকজ তারা অ্যাটলিস্ট পরীক্ষা দিয়ে পাসটা করেছে। নাহলে কেন করবেন কাউকে, কাউকে কোনোদিন টাকা দেবেন না হাতে। আচ্ছা, উইথ ডিউ রেসপেক্ট, উইশ টু নো অ্যাজ ইউ সেড এফডি ইজ অ্যাট রিস্ক। আজকে সকালের নিউজ, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের 160 কোটি টাকা, 158 ক্রোডস মনে এক্স্যাক্ট, যাই হোক 160 কোটি টাকার এফডি ফ্রড হয়েছে। কি ফ্রড হয়েছে? এফডি, ফিক্সড ডিপোজিট ফ্রড হয়েছে। আমি বলছি না এফডি এখন নেই, কখন আপনার ভাগ্যে এফডিটা ঢুকে যাবে আপনি নিজেই জানেন না। হ্যাঁ, এফডির জন্য কি কি আমরা সাজেস্ট করতে পারি? 2-3টে জিনিস। সিকিউরড বন্ড, নট আনসিকিউরড। সিকিউরড বন্ড, নর্মাল লিকুইড ফান্ড এফডির মতো রিটার্ন দেবে। লিকুইড ফান্ডের মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে, মানে ডেট ফান্ডের মধ্যে নর্মাল শর্ট ডিউরেশন, আল্ট্রা শর্ট ডিউরেশন, ডিপেন্ড করে ওটা আরবিআই রেপো রেটের উপর, ঠিক আছে। এইগুলো থাকে, ডিবেঞ্চার্স থাকে, এই জিনিসগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। 10 বছরের জন্য এফডির মতো লক করে দিলেন। এনসিডি থাকে, নন কনভার্টেবল ডিবেঞ্চার থাকে, তো এই জিনিসগুলো খুব ভালো। বাকি 1 কোটি টাকার উপরে থাকলে সিকিউরিটি সেফটির সাথে তো আমাদের ক্যাট টু এআইএফ চলে আসে, আর 50 লাখের উপর ডেট পিএমএস চলে আসে। আমার মতে এই জিনিসগুলো এখন আনেওয়ালা অ্যাটলিস্ট 3 থেকে 4 বছর এফডি থেকে একটু মাথা থেকে হাঁটে করা উচিত। হ্যাঁ, যদি 15-20 লাখ টাকা হয় 5 লাখ করে, যেটুকু ইনশিওর 5 লাখ 5 লাখ 5 লাখ 5 লাখ করে আপনি 4টে ব্যাংকে এফডি করতে পারেন। বা আমাদের কাছেও এফডি আছে, শ্রীরাম, টাটা, এনবিএফসির যে এফডি গুলো আছে সেটাও করতে পারেন, 7 to 8% রিটার্ন পেতে পারেন, 5 লাখ অব্দি ইনশিওর। এফডি থাকাকালীন আমি এফডি বলছি না, বিকজ আমার মতে কিছু একটা গড়বড় পরের বছর আসতে চলেছে। দাদা, আপনার কাছে লোয়েস্ট কত টাকা দিয়ে এসআইপি স্টার্ট করা যায়? ডিপেন্ডিং আপন দ্য ক্লায়েন্টের পোর্টফোলিও, বাট এতটাও যেন লো না হয় যেন ওটা 5,000 টাকা না হয়। অ্যাটলিস্ট 5,000 রুপিস, যদি কারোর কোনো লামসাম না হয়। আর যদি কারোর কাছে ধরুন আপনার কাছে 2 লাখ টাকা লামসাম দিয়ে স্টার্ট করলেন, তার সাথে এসআইপি করছেন, তো আপনার জন্য 2 থেকে 3,000 টাকাও চলে যাবে, বা তার নিচে হবে না। লামসাম ছাড়া 5,000, লামসাম নিয়ে 2-3 হাজার টাকা হয়ে যায়। রিসেশনের সময় কি করা উচিত? একজন কোয়েশ্চেন করেছে, ওটা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার বলবে, বাট রিপ্লাই একজন এসছে, কিছুদিনের জন্য মিউচুয়াল ফান্ড বন্ধ রেখে টাকা এফডিতে রাখুন। এখানে 2-3টে প্রবলেম আছে। হ্যাঁ, ওয়েল উইশার যিনি বলেছেন খারাপ কিছুই বলেননি, বাট রিসেশন, ইকোনমিক ক্রাইসিসের সময় তো ব্যাংকও, রিসেশন মানে কি ব্যাংক দিয়ে স্টার্ট হয়, ব্যাংকও তো ডুবে যাবে। তো এফডি যদি ডুবে যায় তখন কি হবে? লেমন ব্রাদারের মতো ইয়েস ব্যাংক 2016 সালে হাত তুলে দিয়েছিল, কেউ টাকা ফেরত পায়নি, কি হবে? তো যদি ভাগ্য বাজে থাকে এফডিও চলে যেতে পারে। তো রিসেশন মানে সবকিছু, তো ওই জন্য সবকিছুতে এফেক্ট পড়বে। এমএফ বন্ধ রেখে এফডিতে টাকা রাখুন। আমি বলবো ইকুইটি, স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ এমএফ বন্ধ হয়ে যেটুকুনি, এটা সুইচ করতে হবে। প্রথমত কবে রিসেশন আসবে আপনারা জানেন না, সেটা আমাদের ইভ্যালুয়েট করা থাকে। এমন একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিন যে জানে, গাইড করবে, এটা নাম্বার 1। নেক্সট, যে সুইচ করে দিতে পারবে যে রিসেশন আসলে না, ডেট ফান্ড ভালো, ডেট ফান্ড তো গ্রোথ নেই, কিন্তু আমরা কি করি, আমরা 50% অ্যামাউন্ট এমন দিই যেটাতে রিসেশন মানে মার্কেট ডাউন গেলে
এটা আপ হবে, সেই ইনস্ট্রুমেন্টটা আছে কিছু ডাউন গেলে কিছু তো আপ হতেই হবে, সেই আপটা। তাহলে ওটা কি হয়, আপনার ধরুন 100 টাকাটা কিছু না করে 50 টাকা হয়ে গেছে, আধা হয়ে গেছে, 50% ডাউন। এখন মার্কেট 13-14% নিফটি ডাউন, তাতেই ই করছেন, 50% ডাউন হলে কি করবেন? ধরুন হয়ে গেছে করোনার মতো, লেমন ব্রাদারের মতো হয়ে গেছে। এবারে আমরা কি করবো, 100 টাকাটা যেহেতু এখানে দিয়ে দিলাম, হ্যাঁ সুইচ করার পর 1-2 মাসে কিছু পাবেন না, আপ ডাউন হতে থাকবে, আনে বলে 2-3 বছরের জন্য ভেবে সবার আধা হয়ে গেল, আমাদের এটা ডবল হয়ে গেল, বিকজ এটা আগেনস্ট দ্য মার্কেট। 200 টাকা চলে গেল। যখন 200 টাকা চলে গেল, এবার এটা পড়ার টাইম, এইটাকে যে আমি ঘুরিয়ে সবার যখন আধা, তখন এটাকে আমি ঝুঁকে দিলাম এখানে। আপনার 50টা আবার 100 হয়ে যাবে, আমার 200টা হয়ে যাবে 400। তাহলে আপনার 1 টাকাটা 1 টাকায় থাকলো, আমার 1 টাকাটা 4 টাকা, দরকার নেই 1 টাকা 3 টাকায় বানিয়ে নি। এটাকে বলে রিসেশনটাকে কাজে লাগানো। মার্কেট ক্র্যাশটা একটা নর্মাল মিলিয়নারকে বিলিয়নার বানায়, একটা নর্মাল এইচএনআই কে মিলিয়নার বানায়, একটা নর্মাল মানুষকে টাকা বানায়, বানাতে দেয় 3-4 বছরে 3-4 গুণ। যে বুঝবে বুঝে গেছে, যে বুঝবে না সারা জীবন ওই ডাইরেক্ট প্ল্যাটফর্মে অ্যাডভাইজারি পাবে না, ব্যাংক পোস্ট অফিস ওই নিয়েই পড়ে থাকবে, জেরোদা ওই নিয়েই পড়ে থাকবে। করুন জেরোদা গ্রো, কি আছে, জেরোদা গ্রো মনে খুব হেল্প করে আপনাদের, করুন, আমার কি আছে এখানে, কিছুই যাবে না, আপনারই টাইম নষ্ট হচ্ছে। পুরো ভিডিও ঠিকঠাক না দেখে, আচ্ছা এটা হচ্ছে আগের ভিডিওতেও 2-3 জনকে আমি অনেকটা কথা বলেছিলাম যে না ভিডিও দেখে অনেকে অনেক কিছু বলে যে মারছে নাকি, আমি বলেছি এই অল টাইম হয়ে যাবে। তারই অনেকে থ্যাংক ইউ সো মাচ, যারা সাপোর্ট করেছেন, রিপ্লাই দিয়েছেন তাদেরকে। তার মধ্যে দেবাশিস দত্ত, 3-4 বছর আগে থেকে ওনাকে চিনি, কমেন্ট আমি অনেকদিন পর ওনার নিলাম, থ্যাংক ইউ। এরকম মোটিভেট করে যে পুরো ভিডিও ঠিকঠাক না দেখে যাওয়া হয়। পার্থবাবু বলে একজন ছিল, আগে রাজভাইয়ের কথাগুলো ভালো করে শোনো, তারপর উল্টোপাল্টা কমেন্ট করো। আমি রাজভাইকে 3-4 বছর থেকে জানি, হি ইজ আ বেস্ট বেঙ্গলি স্টক মার্কেট অ্যানালিস্ট রাইট নাও। থ্যাংক ইউ সো মাচ যারা যারা মনে করেন, থ্যাংক ইউ। আমরা আরও, আমার মনে করি এটাই আমাদের শেষ জার্নি নয়, এখান থেকে শুরু। অ্যান্ড আরও আমাদের বেস্ট কি, বেস্টের উপর যে বেস্ট আরও কিছু হবে, বেস্টেস্ট হতে হবে আমাদের। কেউ আমাদেরকে একবার টপকে দেখাক, আমরা আরও 10 ঘন্টা টাইম নিয়ে আমি তাকে টপকে যাবো, শিওর শট, রাইট? তো ওই জন্য যারা যারা আমাদের, আমি জাস্ট বলছি যারা নতুন ভিউয়ার, আমাদের জাস্ট একটা বছর দেখুন, তারপর আপনারা বুঝতে পারবেন যে আমাদের পাওয়ারটা কি। মার্কেট যেটা বলতে পারে না, কি যে ওয়ান সাইডেড বা এই ম্যাক্রো যে কি হতে পারে সামনের দিনে, এই জিনিসগুলো যে বলতে পারে না। সবাই কি বলবে, ট্রাম্প সিজ ফায়ার করেছে, ওইটা নিউজ, কেন করেছে না করেছে বলে দিল। সামনের দিনে যে আমি এই জিনিসটা বললাম যে আমার মতে কি হতে পারে, আমি না আমার মতেই বললাম, সেটা না হলো হলো না পরের ব্যাপার, আপনি দেখে নেবেন। এই যে এই জিনিসটা যে বললাম, তারপরে চার্ট দেখিয়ে যে এই জিনিসটা যে বললাম, এই যে এই একটা ইন্ডিকেটিভ চার্ট সামনের দিনে, নোবডি। নিউজ হয়ে যাওয়ার পর বলে কি হবে, আগে থেকে বলতে হবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যানালিসিস। অ্যান্ড যদি কেউ আমাদের থ্রুতে অ্যাডভাইজারি চান, তো যে কোনো কিছুর ব্যাপারে আপনি রাতের বেলা 2টো নম্বরের মধ্যে ফোন করতে পারেন, রবিবার ছাড়া রাত 8টা থেকে 10টার মধ্যে। ক্লায়েন্টসদেরকে বলছি একটু যদি কারো ডাউট থাকে, একটু 1 এপ্রিলের পর ফোন করার চেষ্টা করুন, লাস্টে 31 তারিখ অবধি খুব একটু ব্যস্ত, এটাই আমাদের জাস্ট রিকোয়েস্ট। অ্যান্ড রবিবার এই ভিডিওটা আমাদের পাবলিশ হবে প্রাইভেটলি, যারা ক্লায়েন্টস আছে। যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। যারা এই যুদ্ধ পরিস্থিতিতে প্যানিক হয়ে পড়ে আছে, দেখিয়ে দেবেন ভিডিওটা সামনের দিনে ইন্ডিকেটিভ কি আমি বলছি। এরকম ভিডিও গোল্ড সিলভার বাজার কোথায় বটম হবে না হবে সব আমাদের পুরো অ্যানালিসিস এই চ্যানেলে তৈরি হয়। তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না করলে আপনার নিজের লস। কমেন্ট করবেন আপনার কি কোয়েশ্চেন আছে, যাতে আমি কমেন্টটা সলভ করতে পারি। কেমন লাগলো ভিডিওটা নিজে কমেন্ট করবেন, যত কমেন্ট করবেন আমরা বুঝতে পারি আপনার ভিডিওটা ভালো লাগছে, আরও মোটিভেশন দেয় তাড়াতাড়ি ভিডিও দেওয়ার জন্য। আর নিচে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।